এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, যাচ্ছি তার কাছে। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ রোজা। ইনান, গতকালকে থেকেই আমরা ইরান ইসরায়েল সংঘাতের খবরাখবর জানছিলাম। আজ জানা গেছে যে আয়াতুল্লাহ আলী খামেনি এই সংঘাতের কারণে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে সর্বশেষ কি খবর আছে? আসলে খামেনির মৃত্যু নিয়ে ধোঁয়াশা ছিল গতকাল থেকেই, কারণ আপনি জানেন যে প্রথমে যুক্তরাষ্ট্র গতকাল রাতে মূলত ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরান এবং ইসরায়েলের যৌথ অভিযানে নিহত হয়েছেন। তবে ইরানের পক্ষ থেকে তখন পর্যন্ত এটি অস্বীকার করা হয়। ইরানের পক্ষ থেকে জানানো হয় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি নিরাপদে আছেন এবং তাকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আসলে এক পর্যায়ে ইরান স্বীকার করে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মৃত্যুবরণ করেছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি 40 দিনের শোকের পাশাপাশি নানা কর্মসূচি তারা ঘোষণা করেছে। আর এই কারণে আপনি জানেন যে একটু আগে আমরা প্রতিবেদনে দেখেছি যে ইরানের যে শোক, মানুষ কেমন শোকাতুর, শোকে মুহ্যমান। তারা ইস্পাহানের রাস্তায় নেমে এসেছেন, যেখানে লাখ লাখ মানুষ আসলে আমরা দেখেছি যে অবস্থান নিয়েছেন এবং শোক প্রকাশ করছেন। এবং এই শোককে তারা আসলে শক্তিতে পরিণত করে তারা এরই মধ্যে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। আমরা সেই প্রতিবেদনগুলো আগে একটু দেখে আসতে চাই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে নজিরবিহীন হামলা শুরু করেছে তেহরান। ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠছে কাতার, জর্ডান, কুয়েত। ইরানের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের 27টি ঘাঁটি লক্ষ্যবস্তু করে ষষ্ঠ দফার পাল্টা হামলা চালানোর ঘোষণা দেয় ইসলামী বিপ্লবী গার্ড। ইনান, আয়াতুল্লাহ খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন এবং তার বর্ণাঢ্য জীবন সম্পর্কে জানতে সবাই আগ্রহী। একদম ঠিকই বলেছেন যে তার 40 বছরের বেশি সময় তিনি আসলে শুধুমাত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাই নন। আপনি জানেন পার্লামেন্ট থেকে শুরু করে প্রশাসনিক যতগুলো কাঠামো রয়েছে সবগুলোই আসলে একচ্ছত্র আধিপত্য ছিল আয়াতুল্লাহ আলী খামেনির। এবং ইসলামী বিপ্লবের পরেই এই ইরানের যে হাল ধরেন আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার রাজনৈতিক এবং যেই বর্ণাঢ্য জীবন, সেই জীবন নিয়ে মানুষের মধ্যে আগ্রহও কম নেই। আপনাকে যেমনটি বলছিলাম যে আয়াতুল্লাহ খামেনির যেমন বর্ণাঢ্য জীবন ছিল, স্বাভাবিকভাবে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর সাধারণ মানুষ আসলে যেভাবে শোক প্রকাশ করছেন, এই শোকের কারণে শুধুমাত্র শোককে তারা শক্তিতে পরিণত করে তারা আমরা বলছি যে এর মধ্যে হামলা শুরু করছে। একেবারেই তাই। ইনান, এ ধরনের সংঘাতের পর কিছু প্রভাব পড়তে দেখা যায়, আমরা সেই প্রভাবেও আসবো রোজা। তার আগে দর্শকদের জানিয়ে আসি যে এখন পর্যন্ত আসলে গতকাল থেকে শুরু হওয়া এই সংঘাতে কি কি ঘটনা ঘটলো আমরা একটু দেখে আসতে চাই। যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পরপরই আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যেমনটি বলেছি খামেনি নিহত হয়েছেন। মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। তার পাশাপাশি সে সময় তার কন্যা, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন। তারা মূলত একটি বৈঠক করছিলেন শীর্ষ উপদেষ্টাদের নিয়ে তার কার্যালয়ে, খামেনির কার্যালয়ে। সেখানেই মূলত ইসরায়েল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সহায়তায় যৌথ অভিযান চালায় এবং সেখানে অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও নিহত হয়েছেন। ইরানের নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি যেমন রয়েছেন, তেমনি আইআরজিসি প্রধান মোহাম্মদ বাকপুরও নিহত হয়েছেন। আমরা আরও দেখতে পাচ্ছি যে এই ঘটনার পর মূলত 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান এবং তেহরান সহ, যেমনটা বললাম, তেহরানের পাশাপাশি ইস্পাহান সহ অনেকগুলো জায়গায় লাখ লাখ মানুষ নেমে এসেছেন এবং সেখানে তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করছেন। বিশেষ করে যে আইআরজিসি বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং তাদের যেই নিরাপত্তা বাহিনীগুলো রয়েছে তাদেরকে তারা বলছে যে এই মৃত্যু কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। তারা তাদের সর্বোচ্চ দিয়ে যেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে প্রতিরোধ করতে পারে সেই দাবিগুলো জ্বালাচ্ছেন। আমরা আরও দেখতে চাই যে আসলে এই ঘটনার পর মূলত ইরান ইসরায়েল যুদ্ধের পর আপনি জানেন যে স্বাভাবিকভাবেই ইরান বসে থাকবে না। তারাও কিন্তু এরই মধ্যে আমরা যেমনটি বলেছি যে মধ্যপ্রাচ্যের 27টির বেশি মার্কিন ঘাঁটিতে এখন পর্যন্ত ইসরায়েল ব্যাপক হামলা চলেছে। এবং কি ইসরায়েলের, আমি যদি তেল আবিবের কথা বলি যে একটু আগে যেটি জানতে পেরেছি যে প্রায় 1200-র মতো ভবনে আসলে তারা হামলা চালিয়েছে। এর মধ্যে কয়েকশো ভবন একেবারে পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এর মধ্যে আঞ্চলিক উত্তেজনা আসলে সংখ্যা থেকেই যায়। কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে বিস্ফোরণ হয়েছে। ইরানি হামলা প্রতিহতের দাবি করেছে জর্ডান, তারাও কিন্তু প্রতিহতের চেষ্টা করছে। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতেই 1200-র মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, 120টির মতো ক্ষেপণাস্ত্র এবং 1200 ড্রোন নিক্ষেপ করেছে, ড্রোন উড়িয়েছে।
ইরান আমরা যদি আরও দেখি যে এখন পর্যন্ত সবশেষ তথ্যগুলো, ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন এখনও বাজছে, নাগরিকদের বাংকারে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত একজন ইসরায়েলি নারী নিহত হয়েছেন এবং 121 জন আহত হয়েছেন। এটি আরও বেশ কিছুক্ষণ আগের তথ্য, সময়ের গড়ানোর সঙ্গে সঙ্গে আসলে এই তথ্যগুলো আপডেট হচ্ছে, আমরা সেটিও দর্শকদের জানিয়ে দেব। এবং বেসামরিক ক্ষয়ক্ষতির কথা বলে যদি ইরানের কথা যদি বলি, যে গতকাল জানেন যে একটি মর্মান্তিক ঘটনা ছিল, শিশুদের একটি স্কুল লক্ষ্য করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে, সেটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 148 এবং শুধুমাত্র ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের মধ্যে আসলে এই সংখ্যাটি আসলে সীমাবদ্ধ নেই, যুক্তরাষ্ট্র সহ অন্য দেশগুলোর মিত্ররাও আসলে জড়িয়ে পড়ছে। এবং ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি পাল্টা হামলা চালায় খামেনির মৃত্যুর পর, তাহলে যুক্তরাষ্ট্র এমন জবাব দিবে যেটি আসলে তা আগে কখনোই দেখা যায়নি। এবং এই হামলার পর ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা এখন সহজ হবে, ট্রাম্প এমনটা দাবি করেছেন। তবে চীন কিন্তু উদ্বেগ জানিয়েছে, চীন বলছে এ ধরনের সংঘাত আসলে কখনোই কাম্য নয়, বরং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে তিনি। এবং এই জ্বালানি বাজারকে কিন্তু অস্থিতিশীল করতে পারে, আপনি যেমনটি একটু আগে প্রভাবের কথা বলছেন, সেই প্রভাবেও আমরা আসবো। কিন্তু চীন বলছে এই মুহূর্তে এই সংঘাত যদি না থামে, তাহলে বড় ধরনের বৈশ্বিক বিপর্যয়ের দিকে আসলে বিশ্ব যেতে পারে। এছাড়া যদি আমি কিছু তথ্য জানিয়ে রাখি, যে এই সংঘাতকে কেন্দ্র করে, বিশেষ করে খামেনির মৃত্যুর পর আসলে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও কিন্তু টালমাটাল হচ্ছে। কারণ কংগ্রেসে ট্রাম্পের এই সিদ্ধান্তটাকে একক সিদ্ধান্ত বলা হয়েছে এবং কিছু রিপাবলিকান সদস্য বলছেন যে এটি আসলে ট্রাম্প নিতে পারেন না, কংগ্রেসের অনুমতি ছাড়া এ ধরনের যুদ্ধ ঘোষণা আসলে বৈধ নয়, সংবিধানের লঙ্ঘন বলা হচ্ছে। এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি বলেছেন এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এবং যে কথাটি না বললেই নয়, এই খামেনিকে হত্যার পর পাকিস্তান সহ ইরাকের মার্কিন দূতাবাসগুলোতেও একযোগে হামলা চালাচ্ছে সাধারণ মানুষ এবং সেখানে সংঘর্ষের ঘটনা হয়েছে। করাচিতে একটু আগে প্রায় 7 জন মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। রোজা, ইরান এ ধরনের সংঘাতের পর সাধারণত অর্থনীতির ক্ষেত্রে অনেকটাই প্রভাব পড়ে, আমাদের ক্ষেত্রে বা বৈশ্বিক অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? যে কোনো আপনি দেখেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের আসলে যে প্রভাব, এটি কিন্তু এখনো আমরা কিন্তু সারতে পারিনি। হচ্ছিল আসলে শুধুমাত্র বৈশ্বিক প্রভাবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি আসলে বাংলাদেশেও বিভিন্নভাবে প্রভাব পড়বে। আমরা সেই প্রভাবগুলো একটু দেখে আসতে চাই যে আসলে বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি কি প্রভাব পড়বে। আমরা যদি একটু দেখি যে একেবারে ধরে ধরে, আপনি শুরুতে বলেছি যে হরমুজ প্রণালী কিন্তু বন্ধ করে দেওয়ার মতো একটি ঘটনা ঘটেছে। আপনি জানেন যে হরমুজ প্রণালী এমন একটি প্রণালী যেখানে হচ্ছে আপনার বিশ্বের 20% জ্বালানি তেল আসলে পরিবহন করা হয়। আমরা সেই বিষয়গুলো দেখব, তার আগে আসলে আমাদের পুঁজিবাজারে কী ধরনের প্রভাব পড়বে সেটিও আসলে দেখে আসতে চাই। মধ্যপ্রাচ্যের সংঘাত কেন্দ্র করে বড় ধরনের পতন দেখা গেছে দেশের পুঁজিবাজারে। আতঙ্কিত হয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির তৈরি হয়। তো আমরা একটু প্রভাবগুলো আসলে দেখে আসি যে এখন পর্যন্ত ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সংঘাতের কারণে দেশে তো বটেই, আমরা পুঁজিবাজারে দেখেছি যে এর মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। দেশের কোন কোন বিষয়ে আসলে প্রভাব পড়তে পারে? আপনি যেমনটি বলছিলাম যে হরমুজ প্রণালী যদি আসলে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ? কারণ হরমুজ প্রণালী যদি বন্ধ হয়, এই ক্ষেত্রে যে বিশ্বের 20% জ্বালানি কিন্তু এই পথ দিয়ে পরিবহন হয় এবং যদি বন্ধ করে দিয়েছে, সেই ক্ষেত্রে দেশের জ্বালানি খাতে একটি আসলে ধাক্কা কিন্তু খাবে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। শিল্প উৎপাদন, বিশেষ করে শিল্পমুখী উৎপাদনমুখী যেসব শিল্প রয়েছে, সেই শিল্প উৎপাদনের ঝুঁকি তৈরি হচ্ছে এবং রপ্তানি আয় বাধা। বাংলাদেশের অন্যতম রপ্তানি আয় আসে তৈরি পোশাক খাত থেকে এবং এই তৈরি পোশাক খাত কিন্তু স্বাভাবিকভাবে এই জ্বালানির অভাবের একটি প্রভাব কিন্তু পড়বে এবং প্রবাসী আয়ে প্রভাব পড়বে। কারণ মধ্যপ্রাচ্য এখন অস্থির হয়ে উঠেছে। আপনি জানেন যে এই ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যেও ইরান হামলা শুরু করেছে, আর যে কারণে আমরা দেখেছি যে বিভিন্ন বিমানবন্দরে এরই মধ্যে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ দেখা যাচ্ছে। এক দেশ থেকে আরেক দেশে অনেকে যেতে পারছে না, বিশেষ করে মধ্যপ্রাচ্যে এই ধাক্কাটা সবচেয়ে বেশি। আর সেই প্রভাবটি কিন্তু আমাদের যে প্রবাসী আয়, রেমিটেন্স প্রবাহ, সেই রেমিটেন্স প্রবাহে অবশ্যই পড়বে, সেটি কিন্তু ঝুঁকি রয়ে গেছে। এই অবস্থায় বিকল্প পরিকল্পনার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা, বিশেষ করে সরকারি বেসরকারি সমন্বয় এবং সমন্বয়ের মাধ্যমে বিকল্প কি কি উদ্যোগ নেওয়া যায় সেটি আসলে দেখার প্রয়োজন। এবং যেটি বলছিলাম যে পুঁজিবাজারে এরই মধ্যে আসলে প্রভাব পড়েছে, যে পুঁজিবাজারে ধস নেমেছে সকাল থেকেই। আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, সেই প্রথম কর্মদিবসে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়েছে এবং সপ্তাহের প্রথম দিনে এই দেশের শেয়ার বাজারে বড় পতন দেখা গেছে। শেয়ার বিক্রির হিড়িক পড়েছে, কারণ বিনিয়োগকারীরা এর মধ্যে আতঙ্কিত হয়ে পড়েছেন যে আসলে তাদের বিনিয়োগটা কি আসলে সঠিক পথে নিতে যাচ্ছেন কিনা, দিতে পারছেন কিনা। এবং শেয়ার বিক্রির চাপে লেনদেনের শুরুতেই নিম্নমুখী সূচক দেখা গেছে, যেটি আসলে একটি বড় ধরনের ধাক্কা শেয়ার বাজারের জন্য। এছাড়া আমরা যদি শেয়ার বাজারের বাইরেও বলি, সাধারণ মানুষের জীবনেও কিন্তু এটি ধাপে ধাপে প্রভাব ফেলবে। যেহেতু আপনি জানেন যে
তেল এবং জ্বালানি সংকট যদি আসলে বড় আকারে প্রভাব পড়ে এবং সূচকের বড় দরপতন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি এক পর্যায়ে সূচক 235 পয়েন্ট পর্যন্ত পড়ে যায়। এটি বড় ধরনের আসলে দরপতন এবং কোম্পানির দরপতনও হয়েছে। দুপুর 1টা পর্যন্ত 355টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে, বিপরীতে বেড়েছে মাত্র 25টির। আসলে সপ্তাহের প্রথম কর্মদিবসে সাধারণত এ ধরনের পরিস্থিতি থাকে না। স্বাভাবিকভাবেই বলা যায় যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইরান সংঘাতের একটি বড় ধরনের প্রভাব পড়েছে দেশের পুঁজি বাজারেও। ধন্যবাদ ইনান, আপনার কাছ থেকে জেনে নিলাম এই সংঘাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো।